Alhamdulillah, assalatu wassalamu ala rasulillah, wa ma tawfiqi illa billah, fa alayhi tawakkaltu wa ilayhi unib, wa ilayhi unib. মাননীয় আদালত, আমি পরিষ্কার করতে চাই, 1971 সনের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার ভূমিকা রাজনীতির বাইরে অন্য কোনো কিছুর সাথে জড়িত ছিল না। রাজনৈতিকভাবে আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য দাবি করেছি। জামাত ইসলামীও শেষ পর্যন্ত দাবি করেছে, ইসলামী ছাত্র সংঘ দাবি করেছে, এবং আমি নয়, গোটা দুনিয়া বিশ্বাস করে যদি ওই নির্বাচনের ফলাফল অনুযায়ী ক্ষমতা হস্তান্তরিত হতো, তবে ইতিহাসে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। সেই সাথে ইতিহাস এটাও জানে, সেই নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের পথে কে বাধা সৃষ্টি করেছিল, কারা বাধা সৃষ্টি করেছিল। জামাত ইসলামী ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করার মতন কোন একটি কথা বলেছে, ঘটনা ঘটিয়েছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না। ইসলামী ছাত্র সংঘের সভাপতি হিসেবে ভুট্টো সাহেবের কথার প্রথম প্রতিবাদ আমি করেছিলাম। ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করেছেন জুলফিকার ভুট্টো সাহেব। তাকে ইলিয়াস সাহেব ব্যবহার করেছেন না তিনি ইলিয়াস সাহেবকে ব্যবহার করেছেন, অথবা দুজনে মিলে এটা করেছেন, এই ইজ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। কিন্তু ঘটনা আমরা জেনোসাইডের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতি, যে কারণে, সেই কারণের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ঘটনাক্রমে ওই সময় আমি ইসলামী ছাত্র সংঘের পাকিস্তান প্রেসিডেন্ট ছিলাম। ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলাম সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। সেপ্টেম্বরের 25 থেকে 30-এর মধ্যে মুলতানে কনফারেন্স করে নির্বাচন করে আমি দায়িত্বমুক্ত হয়েছি। এরপরে আমার আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না। আমি একটি রিসার্চ একাডেমিতে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছি। 16 নম্বর চার্জে যে ঘটনাটা আপনি এনেছেন, এই সময় আমি ইসলামী ছাত্র সংঘের সভাপতিও না, ইসলামী ছাত্র সংঘের সদস্য, জামাত ইসলামীর কোনো দায়িত্ব, অতএব এই সময় আমার কোনো ভূমিকা থাকার কথা নয়। আলবদর কমান্ডার বলা হয়েছে। পত্রিকার যে সমস্ত কাটিং গুলোকে এভিডেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, তার কোনো একটিতে আমার নামের সাথে আলবদর কমান্ডার, বারাজাকার কমান্ডার, অধিনায়ক এই ধরনের কোনো ডেজিগনেশন নেই। ফরমাল চার্জ হিসেবে যে বইটা আমাদের হাতে দেওয়া হয়েছে, এই বইয়ের 36 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, আগে আনসার বাহিনীকে রাজাকার বাহিনীতে রূপান্তরিত করা হয়, আনসার বাহিনীর সমস্ত সম্পদ রাজাকার বাহিনীকে হস্তান্তর করা হয়, এবং আনসার বাহিনীর অ্যাডজুটেন্টকে রাজাকার বাহিনীর অ্যাডজুটেন্ট হিসেবে রাখা হয়, আনসার বাহিনীর অফিসাররাই রাজাকারের অফিসার। অতএব সেখানে আমার অধিনায়ক হওয়ার সুযোগটা কোথেকে আসবে? আপনাদের তৈরি করা বই থেকে এটা প্রমাণিত হয়, যেখানে আমার এই সুযোগটা ছিল না। যে আইনগত কথা তারা বলবে, আমি আমার কথা যেটা বলে যাচ্ছি, যে আমি সভাপতি হিসেবে কিছু জায়গায় ভিজিট করেছি, কিছু বক্তব্য দিয়েছি, কিন্তু পত্রিকার বক্তব্য সবটা আমি মনে করি না। এটারও দলিল আপনাদের তৈরি রিপোর্টের মধ্যে আছে। যশোরে আমার একটা বক্তৃতার কথা আছে, যে আমি সূরা তাওবা 111 এবং 112 নম্বর আয়াতের ভিত্তিতে কথা
করেছি। কিন্তু লক্ষ্য করে দেখেন 111 নম্বরের আংশিক তর্জমা আছে, সম্পূর্ণ তর্জমা নেই। আর 112 নম্বর আয়াতের একটি শব্দেরও তর্জমা নেই। এটা প্রমাণ করে সংবাদপত্রে বক্তার সব বক্তব্য রিপোর্ট হয় না। অতএব অন্যান্য ব্যাপারেও আমার নামে যে সমস্ত কথাবার্তা আসছে সেখানেও এটা হওয়াটা বিচিত্র নয়। সেগুলো আমি আসছি যে সমস্ত ক্রিমিনাল অফেন্সের কথা বলা হয়েছে, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, আল্লাহর কাছে পরিষ্কার। আমার একটা রাজনৈতিক ভূমিকা ছিল, কিন্তু অনৈতিক কোন কাজের সাথে, মানবতা বিরোধী কোন কাজের সাথে আল্লাহ তাআলার মেহেরবানি আমি জড়িত হইনি, আল্লাহ তাআলা আমাকে জড়িত করেননি। যে ঘটনাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, একটি ঘটনা আমার উপস্থিতিতে হয়নি, আমার সামনে হয়নি, আমার নলেজের ভিত্তিতে হয়নি, আমার সম্মতিতে হয়নি, এবং আমি জানতাম না। মাননীয় আদালত, আমি কয়েকটা জায়গায় সফর করেছি, সেগুলো থেকে আসছে। কিন্তু আমি এই যুদ্ধের সময় আমার মা বাপের একমাত্র ছেলে সন্তান, আমি তাদের সাথে দেখা করার জন্য যাই। আমি আমার এলাকায় অবস্থান করি না, বৃহত্তর পাবনার কোন এলাকায় তো দূরের কথা, আমার নিজের বাড়িতে যাই। অতএব সেই জায়গার যে কয়েকটা কাহিনী বানানো হয়েছে, আমি পূর্ণ দায়িত্বশীলতার সাথে বলতে চাই, এগুলো ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার ছাড়া কিছুই নয়। এগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততার প্রশ্ন ওঠে না। এর অনেকগুলো জায়গায় আমি চিন্তামনা। 86-তে আমি নির্বাচনে গিয়েছি, তার আগে আমি অনেকগুলো জায়গায় চিন্তা করি না। এখানে দেখা গেল করঞ্জার ঘটনা, যে আমাকে ভোট না দেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য আমি মিটিং করে একটু বলেছি। 70 নির্বাচনে আমি অংশ নিই, আমি এমএনএ প্রার্থী হিসেবে দাঁড়াইনি, এমপি হিসেবে নয়। আমাকে ভোট দেওয়ার প্রশ্ন আসলো করতে, আর সেই ভোট না দেওয়ার প্রতিশোধ নেওয়ার প্রশ্ন আসলো করতে। এভাবে আমি পরিষ্কার বলতে চাই, কথা বলার সুযোগ দিলে অনেক কথা বলার আছে, কিন্তু আমি যখন সেক্রেটারি জেনারেল যখন আমি হই, আমি একটা গল্প বলছি। সেক্রেটারি জেনারেল হিসেবে 1988 সালের ডিসেম্বরে যখন আমার নাম পত্রিকায় ছাপা হলো, আমি দুপুরে বাসায় যাওয়ার পরে আমার ভাই বললেন যে তোমার বন্ধুর সাথে একজন টেলিফোন করেছে। কি বলছে? যে আমাদের শুভাকাঙ্ক্ষী, সে বলছে আমরা আপনি কি বিধবা হতে চান? কেন এ প্রশ্ন আসছে? কারণ আপনার হাজব্যান্ডকে আমরা আপনার সামনেই মেরে রেখে আসবো। ঠিক আছে, যদি আপনারা পারেন মেরে যাবেন। না না, এত সহজে রাজি হচ্ছেন কেন? ওনাকে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখুন, জামাত ইসলামীর কাজে সক্রিয় অংশ নেওয়া থেকে বিরত রাখুন, তাহলে আমার ভাই জবাব পেয়েছে। উনি যা করছেন বুঝে শুনে করেন, ওনাকে বিরত রাখার দায়িত্ব নিতে পারবো। এরপরে মানে আদালত 1991 সনে আমি পার্লামেন্টে ইলেক্ট হই, পার্লামেন্টের পার্টি লিডার হই। 92-তে ঘাতক দালা নির্মূল কমিটি হয়। এই কমিটির অ্যাক্টিভিটিজের বিরুদ্ধে আমাদেরকে পার্লামেন্টে লড়তে হয়েছে, সুপ্রিম কোর্টে লড়তে হয়েছে, রাজপথে লড়তে হয়েছে। As Secretary General of the party, as parliamentary party of leader of the party, আমাকে একটি রোল প্লে করতে হয়েছে। তখন থেকে আমি নজরে এসেছি। এরপর করঞ্জার যে ঘটনাটা বলা হয়েছে, অত্যন্ত ইন্টারেস্টিং কেস। 2000 সালের নভেম্বর মাসে জামাত ইসলামীর আমির নির্বাচনের ফলাফল ঘোষিত হয়, এবং সেই নির্বাচন আমি প্রথমবারের মতো আমির নির্বাচিত হই।
আমি নির্বাচিত হওয়ার পরে সিদ্ধান্ত হয় 6 ডিসেম্বর শপথ হবে। সেই শপথের দিন করঞ্জার পুরাতন কবর থেকে হাড্ডি বের করে টেলিভিশনে শো করা হয়েছে জামাত ইসলামী নবনির্বাচিত আমিরকে বিতর্কিত করার জন্য। এর আগ পর্যন্ত এই ঘটনা আমার কানে কেউ দেয়নি। করঞ্জা এলাকা আমার সাথিয়া থানার এন্ট্রি পয়েন্টে সেখান দিয়ে আমাকে যাওয়া আসা করেছে। কোনোদিন কেউ বলে টার্গেট ছিল উত্তেজনা সৃষ্টি করার জন্য আমি এটাকে ঢুক নেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলার মর্জি 2001-এর নির্বাচনে আমি গোটা এলাকার মধ্যে ওই তার থেকে মাননীয় আদালত। এরপরে আমি যে কথাটা বলে শেষ করতে যাচ্ছি যে রাজনৈতিক ভূমিকার কারণে কাউকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি। 195 জনকে চিহ্নিত করা হয়েছিল। আর্মি শুধু না, অক্সিলারি ফোর্সকে সামিল করে মালিক মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন তাদের কাউকে ওখানে অন্তর্ভুক্ত করা হয়নি। পিস কমিটির কেন্দ্রীয় জেলা পর্যায়ে কোন নেতাকে ওখানে সামিল করা হয়নি। রাজনৈতিকভাবে শীর্ষস্থানীয় নেতা ছিলেন সবুর খান সাহেব। তাকে বাংলাদেশের স্থপতি মরহুম নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নিজে জেলখানায় গাড়ি পাঠিয়ে দিয়ে তাকে মুক্ত করে তার বাসায় পাঠিয়েছে। অতএব রাজনৈতিক ভূমিকার কারণে যুদ্ধ অপরাধী অথবা মানবতা বিরোধী অপরাধী সাব্যস্ত করার কোন সুযোগ আছে বলে মনে করি না। 195 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। হলিডেতে গ্রেপ্তার হওয়ার বেশ আগে একটা নিউজ দেখেছিলাম, জুলফিকার আলী ভুট্টো সাহেবের নেতৃত্বকে টিকে রাখার জন্য 195 জনকে ক্ষমা করে দেওয়া হয়। আমি একটু আগে বলেছি জুলফিকার আলী ভুট্টোই জেনোসাইডের নায়ক। আমার পরিষ্কার মনে আছে 1 মার্চ যেদিন অ্যাসেম্বলি মুলতবি ঘোষণা করা হলো, স্টেডিয়ামের ভেতরে ক্রিকেট খেলা চলছে, দর্শকেরা খেলা রেখে রাজপথে স্লোগান দিয়েছে ভুট্টোর মাথায় লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো। সেই ভুট্টো সাহেব 74-এ রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে এসেছিলেন এবং নজিরবিহীন রিসিপশন পেয়েছিলেন। ওভার ক্রাউডেড রিসিপশনের কারণে তাকে স্মৃতিসৌধে বাইরেও নেওয়া হয়নি, হেলিকপ্টারে নেওয়া হয়েছে। এগুলো ইতিহাসের অংশ। আমি আর কথা না বলে এবার আইনগত দিকগুলো না শর্ট করে বলে মাননীয় আদালত, আমি যেটা বলতে চাচ্ছিলাম 2001-এ নির্বাচনের পর মন্ত্রী হওয়ার কারণে আর একটু রাগ হয়েছে। আমি জামাত নির্বাচিত হওয়ার পরে আমি বেশি নজরে আসি, মন্ত্রী হওয়ার পরে আর একটু বেশি নজরে আসি। কিন্তু আমি আপনার কাছে পরিষ্কার বলতে চাই, আমি মন্ত্রী হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে বা স্বার্থের বিপক্ষে কোনো কাজ করিনি। আমি কৃষিমন্ত্রী থাকা অবস্থায় বৃক্ষরোপণ অভিযানে ফল বৃক্ষরোপণ যোগ করেছে, ফলে দেশীয় ফলের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। এটা কি দেশের পক্ষে বিপক্ষে গিয়েছে? এরপরে আমাকে শিল্পে নেওয়া হয়েছে। 12 বছরের পর আমি শেষ করতে চাই যেটা যে সব কোন সরকারি শেষ সরকার নয়, দুনিয়ার কোন বিচারই শেষ বিচার নয়। এই বিচারের পরে আর একটা বিচার হবে।
আমাকে আপনাকে সবাইকে সেই বিচারের সম্মুখীন হতে হবে। এই বিচার এর জন্য কিভাবে সাক্ষী জোগাড় করা হয়েছে, কিভাবে বাদী বানানো হয়েছে, কিভাবে ইনভেস্টিগেশনের নামে আসলে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চরিতার্থ করার জন্য হিংসাত্মক অভিযান চালানো হয়েছে। মাননীয় আদালত, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি এই চেয়ারে বসার আগে বস করে এসেছেন, বসা অবস্থায় বস করে আসেন। আপনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরবার সালাম দিয়ে এসেছেন। আমি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস আপনার সামনে আনতে চাই। একটি হাদিস এটা বলে শেষ করব। আপনি ওখান থেকে আসছেন বলেই এই কথাটা আমাকে বলতে হচ্ছে। একটি হাদিস হলো কাফা বিল মারে ইয়াকুনা কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে শোনার যে কথা সে শুনল সেটা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার ভিত্তিতে শোনা কথা কোন মামলা মোকদ্দমার কোন বিচারে এভিডেন্স হিসেবে গ্রহণ করতে পারে না। আমি পাস করেছি ইসলামিক জুরিসপ্রুডেন্স নিয়ে, আমি তার ভিত্তিতে কথাটা আর যোগ করে বলছি। দ্বিতীয়, বিচারকের দায়িত্ব, মর্যাদা এবং সুবিধা। আল্লাহ রাসূল বলছেন বিচারক তিন শ্রেণীর। এক শ্রেণীর বিচারক যারা হক উদ্ঘাটন করে উপলব্ধি করে হকের পক্ষে রায় দেয়, তারা হবে জানে। আরেকটা শ্রেণী যারা হক বুঝবে কিন্তু রায় দেবে একটু করে, তারা জানে। আরেকটা শ্রেণী না বুঝে রায় দেবে, তারা হবে জানে। আমি প্রাণ করে দোয়া করি এই ট্রাইব্যুনালের দায়িত্ব আপনারা যারা আছেন, আপনাদেরকে রাসূলের সাল্লাল্লাহু ভাষায় প্রথম শ্রেণীর বিচারক হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীভুক্ত হওয়ার থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা